মা, তুই আমার জন্য সারাদিন ধরে এত রান্না করেছিস কেন? কতগুলো বছর পর তোকে দেখলাম বলতো ডালি, তাই তুই যা যা ভালোবাসিস সেইগুলো রান্না করেছি। আমি তো ভেবেছিলাম আমার মেয়ে আর বেঁচেই নেই, আমি আর কোনোদিন আমার মেয়েকে নিজের হাতে খাওয়াতেই পারবো না। কিন্তু ঈশ্বরের অসীম কৃপা, উনি আবার আমাকে সেই সুযোগ এনে দিয়েছে, আবার সবটা ঠিক করে দিয়েছে। তাই তাই এইটুকু আয়োজন করেছি। তোর মেয়ের মাথায় বিজ্জু ভাইয়ের হাত আছে মা, তুই চিন্তা করিস না, কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি হতে দেব না ডালি। নে এবার খেয়ে নে তো। তুই খাইয়ে দিবি না? अरे ओ माँ, तू ये तो साजिए क्यों लिए लिया? मुँह के लिए आस्तम ना? আমি তো আর ঝর্ণার মতো পুণ্যবতী নই, তাই ছেলেকে বসিয়ে খাওয়ানোর অধিকার ঈশ্বর আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আর এটাও বুঝিয়ে দিয়েছে যে আমি আমার রক্তিমকে কখন আর ফিরে পাবো না। তাই বলছি, তোমাকে তো একদম আমার ছেলের মতো দেখতে, ভাবলাম এইটুকু যদি তোমার জন্য করি তাহলে তাহলে আমি আমার রক্তিমকে হারানোর কষ্টটা বলতে পারি। কিন্তু বাবা, আমি 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 তো তোমার পছন্দ অপছন্দ জানি না। এগুলো সব আমার ছেলে খুব ভালোবাসতো। তুমি যদি খাও তাহলে তাহলে বুঝবো যে আমার ছেলে আমার হাত থেকে খেলো। মা, তুমি এরকম করে বলছো কেন? আমিও কি তোমার ছেলে নই? তুমি এইভাবে কথা বললে একদম রক্তিমের মতো লাগে। তুমি যদি আমাকে রক্তিম ভেবে খুশি হও, শান্তি পাও, তাই ভাবো না। কিন্তু আমার কিন্তু একটা শর্ত আছে। এই তুমি যা খাবার এনেছো সেগুলো আমি একটা শর্তেই খাবো। কি শর্ত? তুমি যদি আজকে নিজের হাতে আমাকে খাইয়ে দাও তাহলে আমি খাবো, ব্যাস। মা, আপনাকে আর কোনো রকম কষ্ট পেতে হবে না। ঋতুজা দি, দিদি ভাই আপনার উপর যা যা অত্যাচার করেছে সেই সবটা সুদ সমেত ফিরিয়ে দেবো আমি। আর হ্যাঁ, ওদের মুখ থেকে এই সত্যিটাও স্বীকার করাবো যে রক্তিম বাবুর উপর অ্যাটাকটা ওরা করিয়েছিল। কিন্তু এর জন্য তো ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আচ্ছা মা, হ্যাঁ, আমি যে স্পেশাল রান্নাগুলো বলেছিলাম সেগুলো করেছিস? সব রাখা আছে, আমি নিয়ে আসছি। বেশ, তাহলে ওদের খাইয়ে দিয়ে আসি। এই খাবারটা কি আমাদের খাবার? তোমাদেরই খাবার। আসলে তোমাদের সাথে না আমাদের স্বভাব চরিত্রের একটা বিশেষ পার্থক্য আছে, তাই না খাইয়ে মারবো না তোমাদের। এই যে আমি জানতাম ডালি এতটা নিষ্ঠুর হতে পারে না। আমি শুধু রুটি এটা কি? পাথরের মতো শক্ত, এটা খাবো কি করে? ও দেখা দিচ্ছি তুই কি করে খাবি করতে। তারা করতে একদম
এইভাবেই একটু একটু করে এই জায়গাটা আপনাদের তিনজনের জন্য নরক বানিয়ে দেবো আমি। মাকে কষ্ট দিয়ে যে অপরাধ তুই করেছিস তার চরম শাস্তি পাবি তুই। দে শাস্তি, আমিও দেখতে চাই নরক যন্ত্রণা ঠিক কেমন হয়। ছি 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 ছি, তোর এখনো একটু অনুতাপ হয় না, লজ্জা হয় না? এখনো সারা শরীরের মধ্যে শুধু হিংসা আর লোভ। ছি ছি, এই জন্য তুই আমার সাথে এরকম একটা করতে পারলি কাজ? তাই তো আমাকে মারার আগে দুবার ভাবতে হলো না তোকে। ভাবলে দুর্বল হয়ে যেতাম দাদা, আর এই যুদ্ধে আমার দুর্বল হওয়া মানা। জানিসই তো, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তাহলে এবারে দেখ এই যুদ্ধের পরিণতি কি হয়। এই বসে আছিস কেন? খা বলছি। আজকে শুকনা রুটিগুলো তোদের গলা দিয়ে নামাতেই হবে। তখন দেখবি মজা। তোকে বলে খা খা খা, ভালো করে খা। খা দিদি ভাই, খাবারটা খেয়ে নিন। লড়াই তো সবে শুরু, লড়াই করতে গেলে তো শক্তি লাগবে, তাই না? ডাক্তার নেই, ঢিট মেয়েটাকে খাওয়ানো হয়ে গেছে বটে। রক্তিমবাবু, আর্যকে বাইরে নিয়ে যান আর জামা কাপড়গুলো বদলে দিন। ওই চল বলছি, চল ওঠ, চল চল। বৌদি, কাজটা সেরে ফেলি না। মিষ্টি, বলছি ঋতুজাদির এই গয়নাগাটিগুলো খুলে দাও, অসুবিধা হচ্ছে তোর। আর তার বদলে এই পোশাকটা পরিয়ে দাও। এরপর থেকে এইসব দামি জামা কাপড়ের বদলে এই পোশাক পরবে। যাও যাও যাও। কি চাও বলো তো তুমি ডালি? কেন কিভাবে আমাদের কষ্ট দিচ্ছ? সেদিন রাতে কি হয়েছিল তুমি তো সবটা জানো। তাহলে কেন আমাদের পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছ না? নাকি ভয় পাচ্ছ প্রমাণের অভাবে যদি আমরা ছাড়া পেয়ে যাই? আমি জানি দিদি ভাই, আপনি গভীর জলের মাছ। আপনার সাথে লড়াই করাটা তো সহজ হবে না, কিন্তু বিশ্বাস করুন আমি না সবটা জেনে ময়দানে নেমেছি, তাই পিছু পা হব না। আপনি শুধু দেখুন এক এক করে আপনার সাথে কি কি হয়। যাকে আপনি খাবারটা খেয়ে নিন, এবার পোশাকটা বদলাতে হবে তো। কিন্তু আগুন নিয়ে খেলছো লালি। অভ্যেস হয়ে গেছে, আসলে মৃত্যু ভয়টা না আমি পেরিয়ে এসেছি। তাই আপনার এই দম্ভ, অহংকার, শখ, আহ্লাদ সবটা ধুলোয় মিশিয়ে দিতে আমি কোমর বেঁধে নেমেছি। আপনাকে রাজরানী থেকে কি করে চাকরানি বানাতে হয় এবার আপনি দেখবেন। পারবে না, যতই চেষ্টা করে নাও আর আমাকে যতই টর্চার করে নাও, পুলিশের সামনে আমাকে তুমি দোষী প্রমাণ করতে পারবে না। আপনাকে কথা দিচ্ছি আমি, আগামী 7 দিনের মধ্যে এই হাতে যদি আমি হাত করা না পড়াতে পেরেছি, তাহলে আমার নামও ডালি দেববর্মন নয়। আজ থেকে গোটা বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব আপনাদের। বাড়ির সমস্ত কাজ আপনারা করবেন। মানেটা কি? হ্যাঁ, আমাদের থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, দামি কাপড়, জামা, গয়নাগাটি সব ছিনিয়ে নিয়েছে। এখন চাকর বানিয়ে রাখবে? না না, সেটা হবে না। আমরা এসব করতে পারবো না, পারবো না আমরা, ব্যাস আমরা পারবো না। পারবো না মানেটা কি? পারতে হবে, আদারওয়াইজ খাওয়া দাওয়া সব বন্ধ, জুটবে না একটাও খাওয়া দাওয়া। শোনো, মিমি যা যা বলেছে তা যদি অক্ষরে অক্ষরে পালন না করো তাহলে পেটে গামছা বেঁধে থাকতে হবে, বুঝেছো? হ্যাঁ, তাই থাকবো, হ্যাঁ তাই থাকবো, কিন্তু এই কাজ আমরা করবো না। করিয়ে নাও ডালি।
আমাদের দিয়ে যা যা ইচ্ছে করিয়ে নাও, যত কাজ করানোর করিয়ে নাও, কিন্তু তাতে লাভের লাভ কিচ্ছু হবে না। আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়ে এভাবে কষ্ট দিয়ে যদি তোমাদের সবার কলজের আগুনটা নেভে, তবে তাই হোক, আমার কোনো অসুবিধা নেই। তবে একটা কথা মাথায় রেখো ডালি, আমার সাথে সাথে তোমাদের সবাইকে কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই বাড়িটা ছেড়ে বেরিয়ে যেতে হবে। তাহলে ডালি, তোমার তো অনেক ক্ষমতা, তুমি সম্ভবকে অসম্ভব করতে পারো, তুমি সব কিছু পারো। পারবে পারবে এই বাড়িটাকে বাঁচাতে? বাড়ি মানে ইট পাথরের ইমারত নয়, বাড়ি মানে মানুষগুলো, যারা একসাথে থাকলে একটা টিনের চালের ঘরকেও রাজপ্রাসাদ মনে হয়। অবশ্য এগুলো না আপনার বোঝার ঊর্ধ্বে, বুঝতে পারবেন না। আরে এত কথা কেন হচ্ছে মু তো বুঝতে পারছি না। বক 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 তখন থেকে করে চলেছিস, কাজ করতে বলে হয়েছে শুধু কাজটা করবি। আর শুন, আজ থেকে রোজ সকালবেলায় পুরো ঘরটা ঝাড়পোছ করবি, ঠিক আছে? আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, খুব তেল হয়েছে না তোদের? শোন, বেশি তেল হলে না সব তেলটা কাঁচায় এক জায়গায় করে এনে আগুন জ্বালিয়ে দিব, বুঝেছো? এ ডালি শুন, তুই একদম চিন্তা করিস লাই, মু সবটা দেখে লিব, কাজ না করলে না একেবারে ধরে বেঁধে কাজ করাবো বটে। এই কি ভাবছিস? হ্যাঁ, কি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস? ধর ধর বটে, যা গিয়ে মোচ ধরো, যাও। আমাকেও দেখতে হবে এই মেয়েটার ডালির সাথে ঠিক কি সম্পর্ক, একে ডালি জোটালো কোথা থেকে? বলছি, আর্যর মুখ থেকে কথা বার করতে হবে, মেয়েগুলো কোথায় সেটা জানতে হবে। কিন্তু জয়বতী ম্যাডাম, সেটাই তো চেষ্টা করছি, পাচ্ছি কোথায়? তোদের একসাথে হর পার্বতীর জুটি লাগে রে লালন। হয়তো মই ভুলছিলাম, তোর সাথে এই ডালেরই কাঠছড়া বাঁধা ছিল আগে থেকে, মৌরিখানে কোনো জায়গা লাই। মেয়েটা প্রায় দাদার দিকে এইভাবে তাকিয়ে থাকে কেন? ব্যাপারটা কি জানতে হচ্ছে। স্যাড, ভেরি স্যাড। কোথায় তুমি রাজার হালে থাকতে, শহর জুড়ে ক্রাইম করে বেড়াতে, কোথায় এখানে চাকর বৃত্তি করতে হচ্ছে? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। না মানে আমি জানি তোমার মাথায় এসব ক্রিমিনাল বুদ্ধি আসবে না, তুমি এসব পড়েছ হচ্ছে মালবিকার পাল্লায় পড়ে বাড় খেয়ে করেছো। কিন্তু তুমি যদি আমাদের হেল্প করো তাহলে তোমার সাজাটা একটু হলেও আমরা মুকুব করে দিতে পারি। ইয়েস। কিন্তু তার জন্য আমাকে কি করতে? সিম্পল। ফুল্লরা গ্রামে মেয়েরা কোথায় আছে এটা আমাদের বলে দিতে হবে, ব্যাস, তাহলেই তোমার সাজা মুকুব। আবার ফাঁকিবাজি করে টেবিলের লিস্ট দেখতে পাচ্ছিস না? ময়লা ভর্তি, উপর দিকে তাকিয়ে কাজটা করছে। উফ, বাপরে বাপ। ঠিক করে মোচ। হ্যাঁ, বলেছিলাম না যে যন্ত্রণা তুমি আমাদের দিয়েছো সেটা এবার সুদে আসলে ফেরত দেবো। কি হলো? দেখে 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 ঋতুটা, সাবধানে ওঠো, পারবে উঠতে? ওঠো ওঠো, চলো ওদিকে চলো। লেগেছে বটে। বসবে, সাবধানে। এখনো সময় আছে, সত্যিটা বলে দাও, আদারওয়াইজ ওদের মতো অবস্থা হবে। ওই দেখো
আসলে রক্তিমবাবু ওরা এই শহরেই আছে। এক্স্যাক্টলি কোথায় আছে আমি বলতে পারবো না, কারণ কারণ আমি ওদেরকে বিক্রি করে দিয়েছিলাম আর কি। কিন্তু হ্যাঁ, আমি জানি যে ওরা ওই শিবঘাটের কোন একটা পতিতালয়তে হয়তো আছে। এর বেশি আমি আর কিছু জানি না রক্তিমবাবু। এবার আমার শাস্তিটা মুকুব তো? তুই তো আধা খবর দিয়েছিস, তাই আধা শাস্তি মুকুব তো আর হয় না, পুরো খবর দিতে হবে, তবে শাস্তি মুকুব হবে। যা বলছি, যা গিয়ে ভালো করে পরিষ্কার কর, যা যা। মুকুব? শিবঘাটটা কোথায় সেটা তো জানি না, জড়িবুটি ম্যাডামকে জিজ্ঞেস করতে হবে। শিবঘাট? না জায়গাটা তো আমি চিনি না, কিন্তু কে চিনতে পারে সেটা আমি জানি। কে? কি রে ডালি, তোকে কখন থেকে নিচে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? মা, আমি তোকেই ডাকতে যাচ্ছিলাম, বলছি একটা জরুরি কথা আছে। কি কথা ডালি? শিবঘাট এই জায়গাটায় পতিতালয় কোথায় আছে তুই জানিস? साहब जी, ये कौन सी जगह है? আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? এই জায়গাটা সব সময় আলো দিয়ে সাজানো থাকে। তুমি এক কাজ করো, তুমি এখানটায় অপেক্ষা করো। হ্যাঁ, लेकिन मैं अकेले रहूंगी। আরে বাবা, দৌড়ে যাব, ছুটতে আসবো। अरे শিবঘাট পতিতালয়ের কথা তুই কেন জিজ্ঞেস করছিস ডালি? আসলে ফুল্লরা গ্রামের কিছু মেয়েকে আর্য চাকরির লোভ দেখিয়ে শহরে এনে বিক্রি করে দিয়েছে। এই যে জায়গাটার নাম নিলাম সেখানে। মোরা ওদেরকে খুঁজে আনতে চাই, কিন্তু এত সহজে ওই শিবঘাট থেকে সবাইকে বের করে আনা তো সম্ভব নয়। ওই অন্ধকার দুনিয়া থেকে আলোর হদিশ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। আমি ছাড়া আর কেউ? আমি গ্রামের সবাইকে কথা দিয়েছি মা, যে করে হোক সেই মেয়েগুলোকে খুঁজে আনবো। আর তাছাড়া আমি তো একা নই, তুই আছিস, লালন আছে, আমার চেনা পরিচিত এত মানুষ আছে, আমরা সবাই মিলে মেয়েগুলোকে উদ্ধার করব। কিন্তু ডালি, গায়ের জোরে তো হবে না ডালি। সে তুই যত লোকই নিয়ে যা না কেন কম পড়বে, পুলিশ অব্দি সেখানে ঢুকতে পারে না। তাই আমি বলছি গায়ের জোরে নয়, ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। দাঁড়া, আমি একটা ফোন করি। হ্যাঁ রানীদি, বলছি তুমি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। হ্যালো, হ্যাঁ বলছি আমার না কিছু মেয়ের খোঁজ চাই। আসলে আমরা বেশ, মেয়েগুলো ছবি পাঠাও তবে। দাঁড়া দাঁড়া, মো মানিক ফটিকের কাছ থেকে ছবিটা নিয়ে এসে তোকে দেখাচ্ছি। হ্যাঁ, পাঠাতে বলছি। ডালি, তুই অনেক বড় দায়িত্ব নিচ্ছিস মা, কিন্তু খুব সাবধান দেখিস যেন কোনো বিপদ না হয় আবার। হ্যাঁ, নতুন করে কোনো বিপদ হওয়ার নেই মা, এবার এক এক করে সব বিপদ কাটানোর পালা। ও জড়িবুটি ম্যাডাম, এ ফটো এসে গেছে, পাঠিয়ে দে। বলছি আমি না তোমাকে সব ফটোগুলো ফরওয়ার্ড করছি। হ্যাঁ, আসবো ডালি? মা আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? জিজ্ঞেস করছেন কেন? আসুন, ভেতরে আসুন। না, আসলে তোমাকে একটা কথা বলতে এসেছি। জানো তো মা, রক্তিম চলে যাবার পর থেকে এ বাড়িতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসে। এক একটা দিন না এক একটা বছরের মতো লাগে। খুব খুব কষ্ট হয়। আর এখন তো যখন আমি লালনকে দেখি সেই কষ্টটা বড্ড বেড়ে যায়। তাই আমি
বলছি মা, আমাকে আমার সইয়ের কাছে রেখে দিয়ে এসো, দোহাই দোহাই তোমার, আমার সইয়ের কাছে রেখে দিয়ে এসো। কিন্তু মা আমি কোনো কিন্তু না, কোনো কিন্তু না। বিশ্বাস করো, মালবিকার মতো সন্তানের সঙ্গে এই এক ছাদে থাকাটা না, আমার মনে হয় যে এর থেকে আমি মরে গেলে বোধহয় ভালো। তাই বলছি মা, এই যন্ত্রণার হাত থেকে আমাকে তুমি মুক্তি দাও, মুক্তি দাও। আমি আমার রক্তিমের স্মৃতি বুকে আগলে রেখে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দেব। বেশ, আপনাকে আমি বড় মার কাছে রেখে আসবো, তবে একদিন আপনাকে এই বাড়িতে ফিরে আসতেই হবে। আমি নিজে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবো, কথা দিলাম। সাহেব মামু ফোন করছে। হ্যালো। হ্যাঁ ডালি, খবর পেয়েছি, আজ মেয়েগুলোকে পাচার করা হবে শিবঘাট থেকে। কি? আমাদের না যে করে হোক মেয়েগুলোকে বাঁচাতে হবে, আর এই কাজে আমার তোমার সাহায্য চাই। আমি সব সাহায্য করতে প্রস্তুত ডালি, তুমি শুধু জানাও আমাকে কি করতে হবে। ও জড়িবটি ম্যাডাম, তোর মা যে বললো ওখানে পুলিশও ঢুকতে পারে না, তাহলে আজ রাতের মধ্যে এতগুলো মেয়েকে ওরা বাঁচাবো কি করে? বাঁচাতে তো হবেই, আর কোনো রাস্তা নেই, সুতরাং প্রস্তুত হও। আজকে রাতের মধ্যেই ফুল্লরা গ্রামের সবাইকে আমি যে কথা দিয়েছি সেই কথা আমি রাখবো।